নমস্কার। গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আজকে আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প বউ ধার আমি পড়ব। দেখি এই গল্পে লেখক কি বলতে চেয়েছেন বউ ধার গল্পটিতে। তাহলে আপনাদের অনুমতি নিয়ে শুরু করি। রামজীবনবাবু এককালের নামকরা গল্প লিখিয়েছিলেন। উপন্যাসের না হোক, ছোট গল্পে বাংলা সাহিত্যে তার একটা স্থায়ী আসন থাকবে। আর উষারঞ্জনবাবু তারই সমসাময়িক তীক্ষ্ণ সমালোচক। একটা সময় ছিল যখন কোনো সাহিত্যপত্রে অথবা সাহিত্য সংকলনে রামজীবনবাবুর গল্প না থাকলে বহু পাঠক ঠোঁট উল্টে সেই সাহিত্যপত্র বা সংকলন একদিকে সরিয়ে রাখতেন। অন্যদিকে সমালোচনা সাহিত্য আজকের দিনেই কে আর কতটুকু পড়ে, তবু সেদিনও উষারঞ্জন বাবুর কিছু বক্তব্য বা মন্তব্য চোখে পড়লে পাঠকের আগ্রহ একটু অন্যরকম হতো। তার টিকা টিপ্পনী আর চুলচেরা বিচার বিশ্লেষণে অনেক রসের খোরাক থাকত। রামজীবনবাবু এখন আর গল্প লেখেন না। বয়স 70-এর দিকে গড়িয়েছে। দুবারে দু চোখে ছানি কাটিয়ে লেখা ছেড়েছেন। বাড়িতে এখন 2 মাস ধর্না দিয়ে পড়ে থাকলে তবে একটা ছোট লেখা মেলে। আর উষারঞ্জনবাবু কলম ধরা ছেড়েছেন তারও আগে। তার অঢেল টাকা এবং পৈতৃক সম্পত্তি। জীবিকা অর্জনের জন্য কোনোদিন লিখতে হয়নি তাকে, বরং এককালে নিজের টাকায় কাগজ করে অনেক লেখকের উপার্জনের পথ খুলে দিয়েছিলেন তিনি। শুভার্থী চিকিৎসকেরা ব্লাড প্রেশারের রোগটা পাকাপোক্তভাবে তার মাথায় ঢুকিয়ে দেওয়ার পর থেকেই তিনিও লেখা ছেড়েছেন। দুজনেই এক বাড়িতে থাকেন। বাড়িটা উষারঞ্জন বাবুর। ওপরতলায় নিজে থাকেন আর নিচের তলায় বিনা ভাড়ায় রামজীবন বাবু। সকালে বিকালে দুজনে একসঙ্গে বেড়াতে বেরোন। চেঞ্জের সময় একই জায়গায় চেঞ্জে যান। আর পাড়ার সাহিত্য বৈঠকে যেদিন আসেন একসঙ্গেই দুজনে আসেন। বৈঠকে সেদিন ভারী উল্লাস। তারা এলেই 3-4 জন 3-4 দিকে ছোটে অনুপস্থিত সভ্যদের খবর দিয়ে ধরে নিয়ে আসার জন্যে। ফলে বৈঠক ঘরে সেদিন ঠাসাঠাসি ভিড়। রামজীবনবাবু গল্প আর লেখেন না বটে, কিন্তু গল্প করেন। ভারী মজার মজার গল্প। নিজের জানা গল্প, শোনা গল্প বা বানানো গল্প, যে গল্পই বলুন জমজমাট। এদিকে উষারঞ্জন বাবুরও সমালোচনার স্বভাবটি একেবারে যায়নি। গল্পের শুরুতে হোক, মাঝে হোক বা শেষে হোক, বার কতক হুল ফোটাবেনই, আর কিছু না কিছু মন্তব্যও করবেন। আমার বিশ্বাস এই সান্ধ্য বৈঠকে এ পর্যন্ত রামজীবনবাবু যত গল্প বলেছেন, শুধু সেগুলো ভাঙিয়েই অনায়াসে কেউ মোটামুটি সাহিত্য খ্যাতি কুড়োতে পারে। আর উষারঞ্জনবাবুর বিদ্রূপ ব্যঞ্জনা টিকা টিপ্পণীর ধারা মক্স করে মোটামুটি সমালোচক হয়ে বসাও সম্ভব। গরমে হাওয়া বদলে আসার পর বৈঠকে সেদিন প্রথম পদার্পণ তাদের। আমরা গায়ে গায়ে ঠেসাঠেসি হয়ে বসে আছি। রামজীবনবাবু গুড়গুড় করে তামাক টানছেন আর আমাদের প্রত্যাশা দেখে মিটিমিটি হাসছেন। একটু তফাতে উষারঞ্জনবাবু তাকিয়ায় ঠেস দিয়ে দামি সিগারেট টানছেন। তিনি শৌখিন মানুষ, গম্ভীরও। রামজীবনবাবু মুখ খুলবেন, কারণ ঘরের একদিক থেকে তার সাহিত্য জীবনের কথা কিছু বলার জন্যে বায়না হয়েছে। তাই শুনে মিটিমিটি হাসছেন তিনি। বেশ খানিকক্ষণ নিরবিচ্ছিন্ন প্রতীক্ষায় রেখে গড়গড়ার নলটা একপাশে সরিয়ে সকলের উদ্দেশ্যেই হঠাৎ তিনি জিজ্ঞাসা করে বসলেন, সাহিত্যিক হবার জন্য তোমরা কেউ বউ ধার করেছো কখনো? প্রথম বরে এগিয়েই গল্পের আসর মাত। আমরা সাগ্রহে নড়ে চড়ে বসলাম। অন্যদিকে মুখ বাঁকিয়ে ক্রিটিক উষারঞ্জনবাবু মন্তব্য করলেন, সূচনাটা কিন্তু অশ্লীল হলো। শুনবো শুনবো, চারদিক থেকে উৎফুল্ল তাগিদ। রামজীবনবাবু বললেন, সাহিত্যিক হবার জন্য আমাকে অনেক কিছু করতে হয়েছিল। বউ ধারটাই তার মধ্যে বড় ব্যাপার।
উষারঞ্জনবাবু একেবারে সরাসরি ভুরু কুঁচকে তাকালেন তার দিকে। ধারের অভ্যাস সহজে যায় না শুনেছি, তোমার গেছে তো? রামজীবনবাবু বক্র দৃষ্টিতে তার দিকে তাকিয়ে গড়গড়ার নলটা মুখে ঠেকালেন। নিজের পরিবারকেই জিজ্ঞাসা করে দেখো গেছে কি না। আবার দমকা হাসি। উষারঞ্জনবাবু আর বাধা সৃষ্টি না করে সিগারেট টানতে লাগলেন। গল্পটা শেষ না হওয়া পর্যন্ত আক্রমণ স্থগিত রাখলেন যেন। গল্প আজ ভালো রকম জমবে, সেই আশায় উন্মুখ সকলেই। রামজীবনবাবুর গল্প তার নিজস্ব জবানিতে বলাই ভালো। এর মধ্যে লেখকের কারিগরি ফলাতে গেলে গল্পের রস ব্যাহত হওয়ার সম্ভাবনা। গড়গড়ার নল রেখে উষারঞ্জনবাবুর মুখের ওপর আর একটা তির্যক নিরীহ দৃষ্টি নিক্ষেপ করে তিনি আসরে অবতীর্ণ হলেন। এক নজরে সকলের প্রতীক্ষা এবং প্রত্যাশাটুকু দেখে নিয়ে প্রচ্ছন্ন হাসির আভাস ঠোঁটের ফাঁকে আটকে রাখলেন। আমাদের সময় ভাই লেখক হওয়াটা আজকের মতো এত সহজ ছিল না। সেদিক থেকে তোমরা ভাগ্যবান। লেখার বুলি ফুটতে না ফুটতে লেখকের কাছে তখন সম্পাদক বা প্রকাশক ছুটত না। সকাল দুপুর বিকেল রাত্রির লেখককেই তাদের দ্বারস্থ হতে হতো। নামজাদা উকিলের সামনে খুদে মক্কেল যেমন মুখ করে বসে থাকে, বা রায় দেবার সময় আসামি যেমন করে বিচারকের মুখের দিকে চেয়ে থাকে, আমাদেরও সম্পাদকের কাছে সেইভাবে গিয়ে ধর্ণা দিতে হতো। লেখা সচল কি অচল সেই রায়ের অনিশ্চয়তায় তেমনি করেই তার মুখের দিকে চেয়ে থাকতে হতো। সোনার মতো নিক্তির ওজনে গল্প বিচার করা হতো তখন। একটা শব্দের এদিক ওদিক হলে সম্পাদকের বিবেচনার নিক্তিতে কম করে 10 রতির তফাত। প্রবীণ সমালোচক উষারঞ্জনবাবু সিগারেটের টুকরো অ্যাশপটে গুজতে গুজতে মন্তব্য করলেন, বোরিং। রামজীবনবাবু কর্ণপাত করলেন না, বলে গেলেন, এই ওজনটা তখন সব থেকে বেশি হতো কথাঞ্জলি কাগজে। কথাঞ্জলির নাম তোমরা সকলেই শুনেছ নিশ্চয়ই। কথাঞ্জলিতে অঞ্জলি না উতরালে লেখকের লেখক হওয়া প্রায় দুরাশা ছিল। ফলে ছোট বড় সব লেখকই তখন কথাঞ্জলির চারধারে গুনগুনিয়ে ঘুরঘুর করতেন। আমার সময় সেই কথাঞ্জলিতে এক নবীন সম্পাদক জাঁকিয়ে বসেছেন। তার নাম ধাম আর প্রতাপ আরও বেশি ছড়িয়েছিল, কারণ লেখকের লেখা ছাপা হলে তিনি টাকা দিতে শুরু করেছিলেন। এক একটা লেখা প্রতি 10 টাকা পর্যন্ত। ভাবো একবার, অন্য কাগজের সম্পাদকরা নামী লেখকের কাছ থেকে তখন 2 টাকায় বড় গল্প পেতেন। ছোট লেখকের টাকা পাওয়া দূর থাক, বাড়ির কলাটা মূলোটা চুরি করে নিজেদের গাছের জিনিস বলে সম্পাদকদের দিয়ে আসতে হতো। এই কথাঞ্জলিতেই লেখা ছাপানোর চেষ্টায় হন্যে হয়ে ঘুরছিলাম আমি। সম্পাদক নবীন হলে কি হবে, প্রবীণদের ভিড়ের ঠেলায় তার সঙ্গে কথা কওয়াই দায়। আর সুযোগ সুবিধে মতো কাছে গিয়ে দাঁড়ানো সম্ভব হলেও কথা তিনি বড় কইতেন না। বহু আয়াসের এক একটা লেখা বহু লেখার স্তূপে ছুঁড়ে ফেলে দিয়ে বলতেন, দেখব। কখনো বা লেখা সমেত লেখক ফিরিয়ে দিতেন, গল্প দরকার নেই এখন, ব্যাস এই বলে। শেষের দিকে এক মস্ত লেখকের, নাম বলবো না, চিঠির ফলে সম্পাদক আমায় লেখাগুলো একটু আধটু উল্টে পাল্টে দেখতেন। তারপর লেখাগুলো ফেরত আসতো। কখনো বা সহৃদয় নির্দেশ আসতো, লেখার মধ্যে প্রতিশ্রুতি আছে, আরও অনেক লিখে হাত মক্স করুন, আরও ভালো লেখা পাঠান ইত্যাদি। ওইটুকুতেই গলে যেতাম একেবারে। আশায় আনন্দে 3 গুণ উৎসাহ নিয়ে লেখা মক্স করতাম। ক্রমাগত নতুন লেখা দিয়ে পুরনো লেখা ফেরত নিয়ে আসতাম। কিন্তু কথাঞ্জলিতে কলকে পাওয়ার মতো লেখা কিছুতেই আর লিখে উঠতে পারি না। ভাগ্যক্রমে একদিন পত্রদাতা সেই অগ্রজ লেখকের উপস্থিতি দেখলাম সেখানে। আরও অনেকে ছিলেন। আমাকে দেখিয়ে তিনি সম্পাদককে জিজ্ঞাসা করলেন, অন্য কাগজে তো এ আজকাল বেশ লিখছে টিকছে, আপনি কেমন বুঝছেন? সম্পাদক জবাব দেওয়া প্রয়োজন বোধ করবেন কি করবেন না জানি না। আমার পত্রদাতা বৃদ্ধ লোকটি রসিক মানুষ, এবারে আমার দিকে চেয়েই ঠাট্টা করলেন, তোমার বউ এমন সুন্দরী দেখতে, তোমার তো ঝুড়ি ঝুড়ি গল্প লেখা উচিত। একবার কবে বউকে নিয়ে রাস্তায় বেরোবে, চারদিকে চোখ রাখবে, আর বাড়ি ফিরে একটা করে গল্প লিখবে। সকলেই হেসে উঠেছিলেন। লজ্জায় অধবদন হলেও আর চোখে চেয়ে দেখি কর্মব্যস্ত সম্পাদকও হাসছে মৃদু মৃদু। বৃদ্ধ ভদ্রলোকটির সঙ্গে
সস্ত্রীক একদিন রাস্তায় দেখা হয়ে গিয়েছিল। আমরা প্রণাম করেছিলাম, তারই জের। এবারে ভাইরা একটা গোপন কথা ফাঁস করছি তোমাদের কাছে। নিজের স্ত্রীটিকে আমি তেমন সুন্দরী দেখতাম না, কারণ আমি আরও একটি সুন্দরী দেখেছিলাম, প্রায়ই দেখতাম। তিনি আমার স্ত্রীর সহধরা। সুন্দরী বলে সুন্দরী, একেবারে মিষ্টি সুন্দরী। চলন বলন, রাগ বিবাগ, ঠাট ঠমক সব মিষ্টি। তার ওপর সেই দিনে বিয়ে পড়ে। ভাবো একবার, নাম করলেই তোমরা চিনে ফেলবে। নাম আমি বলবো না। আমি একটা নাম দিয়েছিলাম, পদ্মা, পদ্মা দেবী। পদ্মা দেখেছো তোমরা? এমনিতে খুশির ঢেউ, ভ্রুকুটিও রোমাঞ্চকর, কিন্তু ঝড় উঠলে থরথর কাঁপুনি। মোট কথা, ওই শালিকাটির রূপের জোয়ারে গোপনে গোপনে আমি দিশাহারা হতাম প্রায়। মনে মনে আফসোস হতো, সাত তাড়াতাড়ি বিয়েটা না করে বসলে হয়তো এই পরেরটিকেই ধরা যেত। গোপন ক্ষেত্তা পদ্মা দেবীর কাছে একদিন প্রকাশ্যে প্রকাশও করে ফেলেছিলাম। তার ফল ভয়াবহ হয়েছিল। আরেকটা কথা এই ফাঁকে বলে নেওয়া দরকার, সেটা আমার ভাগ্যের কথা। বিয়ের পরে ভাগ্য ফেরে এ ধরনের কথা তো শোনা যায়, কিন্তু বোন বিয়ে দেবার পর শালার ভাগ্য ফেরে এরকম কথা কখনো শুনিনি। আমার বরাতে তাই ঘটল। বোন বিয়ে দেবার পরেই শালার ব্যবসায় ভাগ্যে বৃহস্পতির উদয়। 2 বছরের মধ্যে তাদের একটা নিজস্ব গাড়ি পর্যন্ত হয়ে গেল। সেই গাড়ি চড়ে পদ্মা দেবী কলেজে যাতায়াত করতেন। যাক, এবারে আসল গল্প। স্মৃতির আমেজে রামজীবনবাবুর 2 চোখ আধ বোঝা। দিনটা এই এত বছরেও চোখের ওপর ভাসছে। বেলা তখন 3টে, টিপটিপ বৃষ্টি পড়ছিল। আকাশের অবস্থা মুখ ভার করা কালো মেঘের মতো। আমি পায়ে হেঁটে চলেছি কথাঞ্জলির দপ্তরে। পুরনো গল্প ফেরত নিয়ে যথারীতি নতুন গল্প দিয়ে আসব। মুখটা আপাতত শুকনো। সম্পাদকের দপ্তরে পৌঁছনোর আগে হাসি হাসি করে নেব। অন্তরাত্মা কাঁপিয়ে দিয়ে ঘ্যাঁচ করে একেবারে গা ঘেঁষে গাড়ি দাঁড়ালো একটা। ক্রুদ্ধ দৃষ্টি যথার্থ ক্রুদ্ধ হয়ে ওঠার অবকাশ পেল না। চেয়ে দেখি পিছনের সিটে সমাসীনা পদ্মা দেবী। দরজা খুলে দিয়ে ডাকলেন, উঠে আসুন। বিনা বাক্যে উঠে বসতে আবার গাড়ি চলল। তারপর শ্যালিকার স্বভাবসুলভ গঞ্জনা, এভাবে হাঁ করে কোথায় চলেছেন? একদিন গাড়ি চাপা পড়বেন তো। বললাম আমি, পড়লে জ্বালা জুড়োতো। বুক মোচড়ানো ভ্রুকুটি সৌন্দর্যে খানিক ডুবে থাকার পর আসল কাজটা মনে পড়ল। বললাম, আমার তো ভাই একটা কাজ সেরে যেতে হবে। ড্রাইভারকে গন্তব্যপথের নির্দেশও দেওয়া হলো, কিন্তু 5 মিনিট না যেতেই অন্তঃস্থলের কি এক অদৃশ্য যাতনায় বারবার রোমাঞ্চিত হয়ে উঠতে লাগলাম। যত ভাবছি তত মুখ শুকিয়ে যাচ্ছে আর জল তেষ্টা পাচ্ছে। আশা মরীচিকা, কিছুতেই আর সেই আশার হাতছানি এড়ানো গেল না। হঠাৎ ঘোষণা করলাম, ভয়ানক জ্বর আসছে। এত জ্বর আসছে যে শরীরটা আর খাড়া রাখতে পারছি না। মুখ চোখের অবস্থা দেখে পদ্মা দেবীরও ভালো লাগলো না। প্রথমে হাত, পরে কপাল পরীক্ষা করলেন। কই, গা তো ঠান্ডা, পাথর। বললাম, বেজায় শীত করছে, তাই ঠান্ডা বোধ হয়। জ্বরটা খুব তেড়ে আসছে, মাথা তুলতে পারছি না। তিনি প্রস্তাব করলেন, আর কোথাও গিয়ে কাজ নেই তাহলে, বাড়ি চলুন। না, আজকেই লেখাটা দেবার কথা, দিয়েই যাই। সম্পাদক আবার কথা না রাখলে বেজায় চটে যাবেন। নাম করা এই সম্পাদকটির নাম উনিও জানতেন, আর বাধা দিলেন না। এদিকে অদৃষ্টও প্রসন্ন। জ্বর চেপে এলো। গাড়িটা সম্পাদকের দপ্তরের সামনে এসে দাঁড়াতে ঘোষণা করলাম, জ্বরও আমার সর্বাঙ্গে ঢুকে গেছে মনে হচ্ছে। খুবই কাঁপুনি দিচ্ছে, আর বসতেও পারছি না। এ অবস্থায় কি আর করতে পারি? যা পারি তাই করলাম। পদ্মা দেবীর কাছে আবেদন করলাম। ততক্ষণে নেমেছে অঝোরঝাড়ে বৃষ্টি। তাই আমি পদ্মা দেবীর কাছে আবেদন করলাম, এই জলে ভিজলে আমি মরেই যাব। তুমি এক কাজ করো ভাই, লেখাটা সম্পাদকের হাতে দিয়ে আসবে দয়া করে। আমি গাড়িতে বসে আছি। বলো না যেন এ পর্যন্ত এসেও দেখা করতে পারলাম না। অসুখ, বিশ্বাসই করবে না সম্পাদক। সম্পাদক ভয়ানক রাশভারী তো। তোমার কিছু ভয় নেই, তুমি শুধু আমি অসুস্থ জানিয়ে লেখাটা দিয়ে আসবে। পদ্মা দেবী বলল,
ভয়টা আবার কিসের? দিন, আমি দিয়ে আসছি। আমার দুরবস্থা দেখেই মনে মনে রাশভারী সম্পাদকের ওপর চটেছেন উনি। তার উপর ভয়ের কথা বলতে আরও একটু মেজাজ চড়েছিল। লেখা হাতে করে তিনি বীরাঙ্গনার মতোই গাড়ি থেকে নামলেন। কিন্তু বৃষ্টি যে, শাড়ির আঁচলটা মাথায় জড়িয়ে এক ছুট। আমি ঘাড় বেঁকিয়ে দৃশ্যটা দেখতে গিয়ে একটা ইলেকট্রিক শক খেয়ে তাড়াতাড়ি সরে এসে একেবারে গাড়ির কোণে মিশে থাকতে চেষ্টা করলাম। দোতলার বারান্দায় দাঁড়িয়ে স্বয়ং সম্পাদক। লোকটা থাকায় আলসেতে দাঁড়িয়ে জল দেখছিলেন বোধহয়। ঝড় বৃষ্টির তড়িৎ চরণা রমণী মূর্তিটি ছাড়া আর কিছুই তার চোখে পড়েনি। পড়ার কথাও নয়, জেনেও ভিতরটা আমার ধুকপুক করতে লাগলো। মিনিট 8-10 বাদে পদ্মা দেবী ফিরে এলেন। আবারও মাথায় কাপড়টি তুলে দিয়ে এক দৌড়ে গাড়িতে এসে উঠলেন। এক গাল হাসি ভরা জলে ভেজা মুখখানি দেখে আমি যে বেজায় অসুস্থ সেটা নিজেই ভুলে বসার দাখিল। গাড়িটা খানিক এগোতে হাঁপ ফেলে বাঁচলাম। কি হলো পদ্মা দেবী? দিয়ে এলাম। ভদ্রলোক তো খারাপ নয়। আপনি ওরকম বললেন কেন? মাঝখান থেকে আমিই বিচ্ছিরি ঠাট্টা করে এলাম। সর্বনাশ, কি বলে এলে? বিরক্তিসূচক ভ্রুকুটি। আপনি আচ্ছা ভীতু তো। ভয় নেই, আপনার আগের লেখাটা মনোনীত হয়েছে বললেন, আর এ লেখাটাও রেখে দিলেন। জয় গণেশ, জয় সিদ্ধিদাতা গণেশ। আমার সেই আবেগের মুখ আগলাতে কি ধকল যে গেল তোমরা বুঝতে পারবে না ভায়ারা। কোনো মতে জিজ্ঞাসা করলাম, উনি কি বললেন? উনি বললেন, অসুখ যখন, কি দরকার ছিল আপনার কষ্ট করে লেখা নিয়ে আসার? পরে পাঠালেই হতো। তুমি কি বললে? আমি বললাম, আপনি সম্পাদক, আপনাদের বিরাগভাজন হবার কথা মনে হলেই লেখকদের হার্ট ফেল করার দাখিল। অসুখ থাক আর যাই থাক, সময় মতো লেখা পৌঁছে দিতেই হবে। তারপর সে লেখা আপনারা ছাপুন বা ওয়েস্ট পেপার বাস্কেটেই ফেলুন। আমি হাওয়ায় ভাসছি। তারপর 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 আর কি? আমি তো আর লেখিকা নই যে ভয় করব। হেসে হজম করলেন। বললেন, এত বৃষ্টি, বৃষ্টি থামলে যেও। বললেন এক পেয়ালা চা খেয়ে যেতে। আপনি গাড়িতে বসে ধুঁকছেন সে তো আর সে জানে না। আমি গাড়িতে যাব জানিয়েই আবার চুপ মারলাম। একটু বাদে গবেষণা করে বললাম, তুমি মাথায় কাপড় দিয়ে দৌড়েছিলে, তোমাকে বিবাহিতা ভেবেছেন বোধ হয়। আপনার যেমন বুদ্ধি ওখানেও আমি। থমকে গেলেন। ভ্রুকুটি খুবছে। বিবাহিতা ভাবুন আর যাই ভাবুন, তাতে আপনার কি? না, আমার আর কি? বেফাস বলে ঢোক গিলছি তখন আমি। বারান্দার আলসেতে দাঁড়িয়ে সম্পাদক যে তাকে ঘোমটা টেনে দৌড়তে দেখেছেন সেটা আর কোন সাহসে বলি। তারপর যথাসময় কথাঞ্জলিতে পরপর দুটো লেখাই ছাপা হয়েছে। যেটা মনোনীত হয়েছে জানা গেল সেটাও, আর যেটা পদ্মা দেবী সমর্পণ করে এলেন সেটাও। এরপর দুবার লেখা পাঠানোর আগে, তা প্রায় 8-10 দিন আগে থাকতেই আমার অসুখ হতে লাগলো। আর সেই অসুখের খবরটা যাতে ভালো করে শ্বশুরবাড়িতে পৌঁছয় সেদিকটাও ম্যানেজ করতে হলো। হার্ট দুর্বল, চলতে ফিরতে মাথা ঘুরছে, হাঁটাচলা ডাক্তারের নিষেধ ইত্যাদি। ফল আর সন্দেশ নিয়ে দুবারই শাশুড়ি আর শালাও জামাইকে দেখে গেছেন, কিন্তু শালি আসেননি। শেষের বার বড় ডাক্তার দেখাতেও পরামর্শ দিয়ে গেছেন তারা। আর এদিকে স্ত্রীও পুষ্টির দিকে লক্ষ্য রেখে খাওয়া দাওয়ার একটু সুব্যবস্থাই করেছেন। লেখা পাঠানোর দিন এলে শ্রীমতীকে ডেকে সেই একই আবেদন, দিয়ে এসো ভাই, নইলে এই শরীরে নিজেকে যেতে হয়। কখন মাথা ঘুরে পড়ি তার নেই ঠিক। পদ্মা দেবী আপত্তি করেননি, বরং ঠাট্টাই করেছেন। তাঁর লেখা দিয়ে আসার দৌলতেই আমার লেখা ছাপা হচ্ছে। পাপ লাঘবের সুযোগ পেয়ে এক বাক্যে স্বীকার করেছি, তা বটে তা বটে। উনি লেখা দিয়ে এসেছেন। দিয়ে এসে অত অল্প বয়সী নামকরা সম্পাদকের বিনয় ব্যবহারের সুখ্যাতিই করেছেন। ভদ্রলোক নাকি তেমন বিনয়ী আর তেমনই ভদ্র। বিনয় ভদ্রলোককে আমি শুধু পত্রের দ্বারা অসুস্থতার কথা জানিয়ে মার্জনা ভিক্ষা করেছি। যদিও জানি তার দরকার ছিল না, তিনি অসুস্থতার দরুন উদ্বেগ প্রকাশ করে পত্রের জবাব দিয়েছেন।
তৃতীয়বারে ফেঁসে গেলাম। লেখা পৌঁছে দিতে শ্রীমতী একেবারে চণ্ডী মূর্তিতে সরাসরি আমার বাড়ি এসে উপস্থিত। আমি কিছু জিজ্ঞাসা করার আগেই তার তপ্ত প্রশ্ন, আপনার কি অসুখ হয়েছে? কে দেখছে আপনাকে? আমি হতভম্ব। কেন, কি হয়েছে? অসহিষ্ণু অগ্নি উদ্গীরণ করে, কি অসুখ? কে দেখছে? মানে হার্টের অসুখ। এক বন্ধু ডাক্তার। ওষুধ কই? প্রেসক্রিপশন কই? বোনের মূর্তি দেখে স্ত্রীর মুখে এতক্ষণ কথা আসেনি। এবারে জিজ্ঞাসা করলেন, তোর কি হয়েছে রে? কর্ণপাতও করলেন না পদ্মা দেবী, আমাকেই ক্ষতবিক্ষত করলেন বারবার। জবাব দিচ্ছেন না কেন? কি ওষুধ খাচ্ছেন? ডাক্তারের প্রেসক্রিপশন কোথায়? হ্যাঁ? আত্মরক্ষার শেষ চেষ্টা আমার। না, মানে ওষুধ দেননি, মানে একটু ভালো খেতে টেতে বলেছেন, ওই পথ্য আর কি। ভালো খেতে টেতে বলেছেন? দু চোখে আগুনের কণা। আপনি মিথ্যেবাদী, আপনি জোচ্চোর, আপনি অভদ্র, আপনি ইতর, আপনি ছোট লোক। আত্মপরিচয় লাভ করে নির্বাক আমি। কিন্তু অতটা তার দিদিরই বরদাস্ত হলো না বোধ হয়। তিনি প্রতিবাদ করলেন, তোর মাথা খারাপ হলো নাকি? কি হয়েছে? কি হয়েছে? তোমার ওই লোকটাকে তোমার চিনতে ঢের দেরি এখনো দিদি। আমাকে ওই সেই সম্পাদক তুমি বলে, মানে জানো? স্ত্রীর দুর্বোধ্য বিষয়। তোকে আমি বলে জানে? কি বকছিস আবল তাবল? এবারে ভগ্নির ওপরেই ক্রুদ্ধ সহধরা। ওই তো বুদ্ধি তোমার, সব জেনে শুনে ফিবার আমাকে দিয়ে লেখা পাঠায়। লেখা যাতে ছাপা হয় অসুখ না ঘোড়ার ডিম। অনুনয় বিনয় করে হাত ধরে টেনে হিচড়ে তাকে বসাতে চেষ্টা করলাম। এদিকে যা হবার হয়েছে, ওদিকে কতটা সর্বনাশ করে এলো কে জানে। শেষ পর্যন্ত স্ত্রীর জেরায় প্রকাশ, কে না কে এক ভদ্রলোক ছিলেন কথাঞ্জলির দপ্তরে, তার কাছে সম্পাদক শ্রীমতীর পরিচয় দিয়েছেন অমুকের স্ত্রী বলে। তাই শুনেই জ্বলতে জ্বলতে তার এখানে পুনরাগমন। ঘাম দিয়ে জ্বর ছাড়ল, কিন্তু স্ত্রীর বিস্ময়ের ঘোর তখনও কাটেনি। জিজ্ঞাসা করলেন, কিন্তু তোকে দেখেও উনি ওরকম ভাবতে গেলেন কেন? জবাবে আমিই তাড়াতাড়ি নিজের দোষ স্খালনের পথ করতে ব্যস্ত হলাম। বললাম, প্রথম দিন দোতলার আলসে থেকে উনি ওকে মাথায় কাপড় দিয়ে দৌড়ে ঢুকতে দেখেছিলেন। এবার ঝলসে উঠে পদ্মাদেবী 4 আঙুল জিভ বার করে আমায় যথার্থ চণ্ডিকা মূর্তি দেখিয়ে প্রস্থান করলেন। নিজের অপাপবোধ যথাসম্ভব লঘু করে স্ত্রীকে ব্যাপারটা বোঝানোর একটু সুবিধে হলো। শুনে তিনিও অবশ্য রাখতেই চেষ্টা করলেন, কিন্তু আমার বরাতক্রমে রাগটা ওঠার আগেই তার মুখে হাসি এসে গেল। কিন্তু সত্যিকারের বিপদ সেই বিকেলে। দোতলার বারান্দা থেকে দেখি ঝকঝকে একটা গাড়ি থামলো বাড়ির দরজায়, আর সেই গাড়ি থেকে নামলেন কথাঞ্জলির তরুণ সম্পাদক। আমি তো দিশেহারা। ঘরে সরে এসে বিমূঢ় মুখে দাঁড়িয়ে আছি। চাকর এসে খবর দিল, আমার অসুখ শুনে কাগজ আপিস থেকে এক বাবু দেখা করতে এসেছেন। প্রথমেই স্ত্রীর শরণাপন্ন, ভালো করে চা জলখাবার সাজাতে অনুরোধ করে শটান শয্যায় আশ্রয় নিলাম। তারপর চাকরের প্রতি ভদ্রলোককে নিয়ে আসার নির্দেশ। সেই সাক্ষাতের প্রথম দৃশ্যটা তোমরা কল্পনা করে নাও ভাইরা। আমি বিস্ময়ে, আনন্দে, কৃতজ্ঞতায় অভিভূত, আর সম্পাদকের কর্তব্যের বিনয়, অসুখ ও চিকিৎসার প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ। শেষে আমার ইদানিংকালের লেখার উন্নতি প্রসঙ্গে 2-4 কথা। সেই সঙ্গে কাকে যেন দেখবেন আশা করছেন অথচ দেখছেন না। তারপর আমার স্ত্রীর উদ্দেশ্যে প্রশংসা। আপনার লেখার প্রতি আপনার স্ত্রীর ভারী দরদ, নিজে কষ্ট করে লেখা দিয়ে আসেন, খুব ভালো, খুব ভালো। এই সুযোগ হেলায় হারালে ভরাডুবি। রাজ্যের বিস্ময় আমার গলায়। আমার স্ত্রী? ও, আপনি আমার শালীর কথা বলছেন? তাই তাই তখন থেকে এসে হেসে গড়িয়ে তার দিদির কাছে কী সব বলছিল। তার তো বিয়েই হয়নি এখনো, সে এখন বিয়ে পড়ছে, যাতায়াতের পথে পড়ে বলে ওই নিয়ে যায় আমার লেখা। তবে আমার লেখার ওপর ওর সত্যিই খুব দরদ আছে। সম্পাদকের মুখে সেই কারুকাজ আমি জীবনে ভুলব না। সেই মুহূর্তে আমার স্ত্রী প্রস্তুত ছিলেন চা জল খাবার নিয়ে। তখনই তিনি ঘরে প্রবেশ করলেন। পরিচয় আর সৌজন্য বিনিময় ঘটল, কিন্তু যতক্ষণ ছিলেন ভদ্রলোক আর এক মুহূর্ত স্বচ্ছন্দ বোধ করেননি।
কই হে, গল্প শেষ করেই যেন রামজীবনবাবু হাই তুললেন একটা। এবারে আর একটু তামাক টামাকের ব্যবস্থা করো। তামাকের বদলে একসঙ্গে চেঁচিয়ে উঠল 5-7 জন। কিন্তু আপনার লেখার কি হলো? কথাঞ্জলি কাগজে আপনার লেখা বন্ধ হয়ে গেল? পাগল নাকি? উল্টে রামজীবনবাবুই বিস্মিত যেন। লেখা বাড়ল আরও। কিছুদিন বাদে সম্পাদক নিজে উপন্যাস চেয়ে নিয়ে চেপেছে। আর একজন খুঁতখুত করে উঠল, কিন্তু গল্পটা যেন শেষ হলো না। আপনার শালির কি হলো? জবাব না দিয়ে রামজীবনবাবু মৃদু মৃদু হাসতে লাগলেন। আমরা উসখুস করছি, ওদিকে ক্রিটিক উষারঞ্জনবাবু তাকিয়ায় ঠেস দিয়ে এতক্ষণ যেন ঘুমোচ্ছিলেন। আড়ামোড়া ভেঙে উঠে একটা সিগারেট ধরাবার উদ্যোগ করলেন। মন্তব্যের আশায় সকলেই এবার তার দিকে চেয়ে, কিন্তু তাকেও নীরব দেখে একজন তাগিদ দিল, আপনি বলুন না, গল্পর শেষটা কীরকম যেন? সম্পাদক উপন্যাস চেয়ে ছাপলেন, অথচ উষারঞ্জনবাবু গম্ভীর মুখে রায় দিলেন, বাজে গল্পের শেষ ওই রকমই হয়। আর বউ ধার করা লেখক সম্বন্ধেও আমার কোনো বক্তব্য নেই। সে সম্বন্ধে ওর শালিই ওকে যা বলার বলেছে। মিথ্যেবাদী বলেছে, জোচ্চোর বলেছে, অভদ্র বলেছে, ইতর বলেছে, ছোট লোকও বলেছে। ভদ্রমহিলার সেই সুচিন্তিত মতামতের সঙ্গে আমিও একমত। রামজীবনবাবু বললেন, ভদ্রমহিলার সুচিন্তিত মতামত পরে আরও একটু প্রসারিত হয়েছিল। কাপড় কাচা পেশা যাদের, তারা যে ভারবাহী জীব পোষে, সেই তরুণ সম্পাদকের সঙ্গে তারই একটা বিশেষ সাদৃশ্য দেখেছিলেন পদ্মাদেবী। কখনো না, উষারঞ্জনবাবু প্রতিবাদ করে উঠলেন, এ তোমার বানানো কথা। আমি আজই ওকে। থমকে গেলেন অপ্রতিভ। রামজীবনবাবু তার মুখোমুখি ঘুরে বসে হাঁ করে চেয়ে রইলেন খানিক, নিরীহ বিস্ময়। এ গল্পে তুমি আবার কে হে? রামজীবনবাবুর গল্পের শেষ মিলতে সকলের ঘর ফাটানো হাসি। আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা বউ ধার গল্পটি এখানেই শেষ হলো। বন্ধুরা, পাশে থাকার একান্ত অনুরোধ রেখে সকলে খুব ভালো থাকবেন এই কামনা করে শেষ করলাম আজকের এপিসোড। নমস্কার।